সন্ধ্যা ফিকে হয়ে এসেছে। পশ্চিম আকাশের রং ধূসর বেগুনি মিশে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে রাতের দিকে। জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় আবছা অন্ধকার ধীরে ধীরে গ্রামটাকে গ্রাস করছে। দূরে হাওয়ায় দুলছে নারকেল গাছের মাথা, আর মাঝে মাঝে হালকা বাতাসে পর্দা নড়ে উঠছে। অশোক মুখোপাধ্যায়ের বাড়ি গ্রামের অন্য বাড়ির থেকে আলাদা। সাদা রঙের দোতলা, সামনে ছোট বাগান, ভেতরে সজ্জিত ড্রয়িং রুমে উজ্জ্বল আলো জ্বলছে। দেওয়ালে ঝোলানো নানান ছবির ফ্রেম, পাশে আলমারিতে পুরনো বইয়ের শাড়ি, আর মাঝখানে রাখা পালিশ করা কাঠের টি টেবিল। সব মিলিয়ে এক গোছানো সচ্ছল সংসারের ছাপ। অশোক মুখোপাধ্যায়, যিনি গ্রামের মোড়ল, নরম সোফায় হেলান দিয়ে বসে আছেন, হাতে খোলা পত্রিকা, চোখে আধুনিক ফ্রেমের চশমা। এমন সময় রান্নাঘরের দিক থেকে মনোরমা হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে এসে দাঁড়ালেন। সোনালী রঙের পাতলা শাড়িতে তার উপস্থিতি যেন ঘরের আলো আরো উজ্জ্বল করে তুলল। তিনি কাপটা ধীরে ধীরে টেবিলে রাখলেন, তারপর সোফার এক পাশে বসে পড়লেন। বাইরে আবছা অন্ধকার, আর ভিতরে এই উজ্জ্বল আলোয় ভরা ড্রয়িং রুমে দুজনের মধ্যে শুরু হলো দিনের ক্লান্তি ভোলানো গল্প গুজব। এই যে গিন্নি, সন্ধ্যায় শুধু চা দিলে? চায়ের সঙ্গে যদি দুটো সিঙ্গাড়া দিতে, মজাটাই আলাদা হতো। যাও না গিন্নি, কটা সিঙ্গাড়া ভেজে নিয়ে এসো না। তোমার সারাদিন খালি খাই খাই, বলছে চায়ের সঙ্গে এখন আবার সিঙ্গাড়া। সারাদিনে তো খাই খাই করো কেন বলো তো? খেলে কি আর চলে গো? জীবনে খাবে না তো করবেটা কি? তোমার এই অভ্যেস আর গেল না। গিন্নি, তুমি তো খাবার মর্মটা বুঝবে না। খাওয়াই হচ্ছে ভোজ, খাওয়াই শান্তি। কতদিন হয়ে গেল গ্রামে কোনো অনুষ্ঠানই হয় না। সম্মানিত তুমি সেটা চেয়ে নাও, কিন্তু গরিব লোকজনদের সাথে এমনটা করে লাভটাই বা কি তোমার? ভগবান কি তোমারে কম দিয়েছেন? নিজের বাড়িতে বসেই খাবে। আরে আমি কি বাড়িতে বসে খাই না নাকি? কিন্তু তাদের কাছ থেকে খাওয়ার মজাটাই আলাদা। কি রান্না করে তারা সবাই! আমার জন্য তারা আলাদাও করে রাখে। ওরা খুব সম্মান করে আমাকে। সম্মান নাকি ভয়, কোনটা আসল? দুটোই গিন্নি, দুটোই। কথা শেষ হতেই হঠাৎ বাইরে টকটক শব্দ ভেসে আসে। দরজায় কেউ কড়া নাড়ছে। শব্দটা বৃষ্টির শব্দের সঙ্গে মিশে গিয়ে যেন আরো অদ্ভুত শোনায়। এ সময় আবার কে এলো? তুমি থাকো, বসো, আমি দেখছি কে। মোড়ল ধীরে ধীরে সোফা থেকে উঠে দরজার দিকে এগোয়। দরজায় কড়া নাড়ার শব্দ আরো জোরে জোরে হতে থাকে, টক 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 করে। দরজার কপাট খুলতে দেখা গেল সামনের বারান্দায় একজন লোক দাঁড়িয়ে আছে, মুখটা পুরো চাদরে ঢাকা। কে বাছা? তুমি রাতের বেলা কি চাও? মোড়ল বাবু, আমি শিমুলতলি গ্রাম থেকে এসেছি আপনাকে নিমন্ত্রণ করতে। দেখেছো গিন্নি, নিমন্ত্রণের কথা বলতে না বলতেই নিমন্ত্রণ এসে হাজির। দেখো গ্রামের লোক আমাকে কত সম্মান করে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে নিমন্ত্রণ করতে এসেছে। হ্যাঁ, তা শুনি, কিসের নিমন্ত্রণ? গ্রামে সব জায়গায় নিমন্ত্রণ করা শেষ, তাই ভাবলাম আজকে শেষ নিমন্ত্রণটা আপনাকে করে যাই। আমার মেয়ের বিয়ে আগামী 5ই শ্রাবণ, রাত 12টায় বিয়ের লগ্ন। আপনি অবশ্যই আসবেন। তা তুমি কি জানো আমার খাবারের মেনু? জি মোড়ল মশাই, আপনার জন্য সব কিছু রেডি থাকবে। কিন্তু এত রাতে কেন?
কুষ্টিতে দেখিয়েছে এই লগ্নেই বিয়ে হতে হবে, নইলে 6 মাসে আর লগ্ন নেই, সেই জন্যই আর কি। ও বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি অবশ্যই আসবো। অবশ্যই আসবেন মোড়ল মশাই, এই গরিবের মেয়ের বিয়েতে এসে পায়ের ধুলো দিবেন। আপনি না এলে কিন্তু বিয়ে শুরু করব না, অপেক্ষায় থাকবো। এই কথা বলে লোকটা অন্ধকারে হেঁটে হেঁটে চলে গেলেন। বাইরে তখন কেবল বৃষ্টি আর দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। 5ই শ্রাবণ, রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। আকাশ ভরা কালো মেঘ মাঝে মাঝে বিদ্যুতের তীব্র ঝলকানি চারপাশ সাদা করে দিচ্ছে। আর তারপরেই বৃষ্টির তীব্র শব্দ ঝপঝপ করে। গ্রামের শেষ প্রান্তে একটা উঁচু জমিতে বাঁশের খুঁটি আর লাল সবুজ কাপড় দিয়ে বাঁধা শামিয়ানা। কিন্তু আশ্চর্য, বিয়ের বাড়িতে সেই চিরচেনা কোলাহল নেই। কেবল কেরোসিনের কুয়াশাচ্ছন্ন আলো আর বৃষ্টির মধ্যে দুলতে থাকা ফানুসগুলো যেন ভেজা অন্ধকারে কাঁপছে। শামিয়ানার নিচে দাঁড়িয়ে আছে হরিপদ, মাথা মুখ চাদরে ঢাকা। তার পাশে আরো কয়েকজন লোক, কিন্তু তারা নীরব, কেবল দাঁড়িয়ে আছে স্থির হয়ে, যেন পাথরের মূর্তি। মঞ্চে বর বউ বসে আছে। বর মাথা নত করে চুপচাপ বসে, দুজনেরই দেহে কোনো নড়াচড়া নেই। এমন সময় বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে ছাতার কিনারা বেয়ে। মোড়ল মশাই ধীর পায়ে হেঁটে আসছে, কাদা মারিয়ে পায়ের ছপ ছপ শব্দে, যেন এই নির্জন রাতটা আরো চাপা হয়ে উঠেছে। শামিয়ানার প্রান্তে পৌঁছে মোড়ল মশাই থামলেন। হরিপদ এগিয়ে এসে গলা নামিয়ে বললেন, আপনি এসেছেন মোড়ল মশাই, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি। ঠিক সেই মুহূর্তেই দূরে কোথাও শিয়াল হুক্কা হুয়া করে ডাকল, কিন্তু ডাকটা যেন একসঙ্গে শত শিয়ালের চারিদিক থেকে ভেসে আসছে। আর কেরোসিনের আলো একবার উজ্জ্বল হয়ে হঠাৎ ঝিমিয়ে পড়ল। মোড়ল মশাইয়ের চোখে পড়ল হরিপদর পাশের লোকগুলো একসঙ্গে তার দিকে তাকিয়েছে। তাদের চোখে অদ্ভুত জলজলে আভা, ঠোঁটে এক বিন্দু হাসি নেই। এই বিয়ে কেমন বিয়ে? কোনো প্রাণ নেই, কোনো হই হুল্লোড় নেই, কোনো উৎসবের চিৎকারও নেই। যাদের প্রাণ নেই তারা কি করে উৎসব আর হুল্লোড় করবে? এটাই আমাদের বিয়ে মোড়ল মশাই। এখন আপনি চলে এসেছেন, সব হবে এখন। তাহলে আমার জন্য কি সবকিছু বন্ধ ছিল? অবশ্যই মোড়ল মশাই, আপনার জন্যই সব কিছু বন্ধ ছিল। এখন নিমন্ত্রণ হবে, খাওয়া দাওয়া হবে, উৎসব হবে, সব হবে। ও তা বাবু, ঠিক আছে ঠিক আছে, শুরু করো তোমাদের উৎসব। কিন্তু খাওয়ার দাওয়ার ব্যবস্থাও তো তেমন কিছু দেখছি না। হঠাৎ হাওয়া আর বৃষ্টির ঝাপটা এসে হরিপদর মুখের চাদর কেঁপে উঠল। সে এক ঝটকায় চাদরের কোনা টেনে ধরে নামিয়ে ফেলল। আর সেই মুহূর্তেই মোড়ল মশাইয়ের বুকের ভেতর যেন বরফের ঢেউ নেমে এল। যেখানে একজন জীবিত মানুষের মুখ থাকার কথা, সেখানে সেই মুখের অর্ধেকটা আগুনে পুড়ে ঝরে গেছে। চামড়ার নিচে হাড় ফুটে আছে, দাঁত আর গলার হাড় একসঙ্গে বেরিয়ে আছে। ঠোঁট নেই, কেবল কালো পোড়া মাংস, আর চোখের গহ্বরে লালচে আগুনের আলো দপদপ করছে। ঠিক তখন মঞ্চে বসে থাকা বর আর কনে একসাথে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো শব্দ নেই, শুধু ভেজা পোশাকে চুইয়ে পড়া জল টপ টপ করে গড়িয়ে পড়ছে। তারা এগিয়ে এসে হরিপদর পাশে দাঁড়ালো।
তিনজন একসাথে মাথা তুলল, আর অন্ধকারে তিনটি মুখ, তিন জোড়া জ্বলন্ত চোখ একসাথে মোড়লের দিকে স্থির হয়ে রইল। কি মোড়ল, নিমন্ত্রণ খেতে এসেছিস? আয়, আজ তোর জীবনের শেষ নিমন্ত্রণ, আজ চিরতরে নিমন্ত্রণ খাবো তোকে। বিদ্যুতের ঝলকানিতে সবকিছু একসাথে স্পষ্ট হয়ে উঠল। তিনজনের শরীরে পোড়া মাংস আর শুকনো হাড়ের মিশ্রণ, চামড়া জায়গায় জায়গায় ফেটে সাদা হাড় বেরিয়ে আছে। চোখের গভীরে লাল হলুদ আলো দপদপ করছে, পোশাকগুলো আগুনে ছেঁড়া, রং মুছে কালচে বাদামি। শরীরের ভাঁজে জমে আছে ধূসর পুরো কালো দাগ। কোণের গলায় একসময় ঝলমলে গহনা এখন পুড়ে কালো হয়ে মোচড় খেয়ে আছে, যেন ধাতবটাও যন্ত্রণায় কুঁকড়ে গেছে। মোড়ল মশাই নিঃশ্বাস নিতে পারছেন না, হাতের তালু ভিজে যাচ্ছে, কিন্তু সেটা বৃষ্টিতে নয়, ভয় আর ঘামের জন্য। মনে হচ্ছে বুকের ভেতর থেকে বরফের ঢেউ উঠছে, পায়ের নিচে জমি নেই, অন্ধকার যেন ধীরে ধীরে তার চারপাশে ঘিরে আসছে। আর বাকিরা যারা শামিয়ানার নিচে দাঁড়িয়ে আছে, তারা স্থির পাথরের মতো, নড়ছে না, বলছে না, কেবল তাদের জল চোখগুলো একসাথে মোড়লের দিকে তাকিয়ে আছে। তোমরা কারা? এটা কেমন বিয়ে? আমরা আর এই মাটির নয় মোড়ল মশাই, আমরা সেই আগুনে পুড়ে যাওয়া প্রাণ, যাদের বিয়ের রাত শেষ হয়েছিল আগুনের শিখায়। আজ লগ্ন ঠিক রাখা হয়েছে তোমার জন্য। কি মোড়ল, নিমন্ত্রণ খেতে এসেছিস? আয় আয়, আজ তোর জীবনের শেষ নিমন্ত্রণ, আজ চিরতরে তোকে নিমন্ত্রণ খাবো। তোমরা আমার সঙ্গে এমন করছো কেন? আমার নিমন্ত্রণ খাওয়া লাগবে না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কোথায় যাবি অত্যাচারী মোড়ল? আজ এই রাতে তোর শেষ নিমন্ত্রণ হবে রে। তোকে খাইয়ে না, আজ আমরা তোকে খাবো। মানে এসব কি বলছো তোমরা? কেন রে, তোর মনে নেই কি করেছিলি? সব ভুলে গেছিস তাই না? তোরে আজকে জীবনের শেষ নিমন্ত্রণ খাবো রে, তারপরেই বুঝতে পারবি গরিবের সাথে জুলুম করার পরিণাম কি। একটু মনে করে দেখ দেখি, 1 বছর আগে এইরকম রাতে কি করেছিলি আমাদের সঙ্গে? সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ঘরের ভেতর আধো অন্ধকার। ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের টেবিলে ছোট্ট কুপিবাতি টিম টিম করছে। আলো এতটাই কম যে দুজনের মুখের এক পাশ ছায়ায় ঢাকা। দেওয়ালের ছায়া মাঝে মাঝে বাতির দুলুনিতে কেঁপে উঠছে। হরিপদ দাঁড়িয়ে আছে, পরনে পুরনো ধুতি আর মলিন ফতুয়া, চোখে দুশ্চিন্তার ছাপ। তার স্ত্রী শাড়ির আঁচল দিয়ে হাত মুছতে মুছতে দাঁড়িয়ে আছে হরিপদর পাশে। বাইরে তাকিয়ে যেন কিছু ভাবছে। বাতাসে দরজার বাঁশের খিল কিচকিচ শব্দ করে নড়ে উঠছে। কুপিবাতির শিখা বাতাসে কেঁপে ওঠে। আলো আর অন্ধকার একসাথে খেলা করছে তাদের মুখে। গিন্নি, মেয়ের বিয়ে তো ঠিক করেছি, কিন্তু গ্রামের একটা রীতি আছে, এই মোড়লকে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে।
বলো তো গিন্নি, মোড়লবাবুর জন্য খাসি, রসমালাই, রাজভোগ এইগুলো কোথা থেকে জোগাড় করব? আমাদের তো সামর্থ্যই নেই। কোনো রকমে মেয়ের বিয়ের খরচাটা সামলেছি, তার মধ্যে পণের টাকা দিতে হচ্ছে। বলি শোনো না, বিয়ে তো রাতেই হবে, আর আমাদের আয়োজনও তো ছোট, এই অল্প খাবার দাবার। তা মোড়লকে জানাবার দরকার নেই, আর জানলেও বলবো যে আমাদের সামর্থ্য নেই। ওনার জন্য আলাদা করে খাসি, মিষ্টি, রাজভোগ এসবের খরচ আমরা কোথা থেকে আনবো বলতো? উনি তো আর সবার মতো খেয়ে সন্তুষ্ট হবেন না। সকাল, পাখির কিচিরমিচির ডাক ভেসে আসছে চারপাশে। মোড়ল চেয়ারে বসে আছেন। চেয়ারের দুই ধারে দুজন লাঠিয়াল দাঁড়িয়ে রয়েছে, চোখে সতর্কতা। তার সামনে গ্রাম থেকে আসা 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। বয়সের মধ্যে ভিন্নতা, কিছু যুবক, কিছু মধ্যবয়সী। প্রত্যেকের চোখে কৌতূহল আর সম্মানের মিশ্রণ। মোড়ল তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে কথা বলতে শুরু করেছেন। চারিপাশে পাখির কিচিরমিচির সব মিলিয়ে সকালের নীরব পরিবেশকে আরো স্পষ্ট করেছে। এরে, শুনলাম গ্রামের শেষ মাথায় ওই বাড়িতে নাকি বিয়ের আয়োজন চলছে, কথাটা কি সত্য? আগে জি মোড়ল মশাই, হরিপদ কাকার মেয়ের বিয়ে। হ্যাঁ, আমিও শুনেছি খবরটা। 5ই শ্রাবণ, ওই রাতের লগ্নে নাকি বিয়ে হবে। ওর এত বড় সাহস, আমাকে না জানিয়ে বিয়ের দিন ঠিক করেছে। গ্রামের কারো সাহস হয় না আমাকে বাদ দিয়ে অনুষ্ঠান করার। আর এই হরিপদ আমাকে সেই অপমানটাই করলো। মোড়ল মশাই, ওর সামর্থ্য নেই, তাই হয়তো। চুপ! এই অপমানের শোধ আমি তুলবই। বিয়ের দিন ওর কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেব, দেখব কেমন করে বিয়ে হয়। গভীর রাত, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। শামিয়ানার নিচে কয়েকটা কেরোসিনের বাতি দপদপ করে জ্বলছে, যেন বাতাসের প্রতিটি ঝাপটায় নিভে যাবে। মঞ্চে বর কোণে চুপচাপ বসে আছে। চারপাশে কিছু গুটি গুটি কথা, তবুও যেন একটা অদ্ভুত থমথমে নীরবতা বিরাজ করছে। হরিপদ সহ 4-5 জন আত্মীয় শামিয়ানার ভেতরে দাঁড়িয়ে অতিথিদের দেখাশোনা করছে। হঠাৎ দূরে কুকুরের দীর্ঘ হাহাকার। শামিয়ানার কাপড় ফুসফুস করছে। ঠিক তখনই সেখানে হাজির হলেন মোড়ল। তার সঙ্গে 3-4 জন লোক, হাতে লাঠি। মোড়ল দাঁড়িয়েই কটমট করে তাকায় হরিপদর দিকে। কিরে হরিপদ, তোর এত বড় সাহস হলো কি করে? আমাকে বাদ দিয়ে মেয়ের বিয়ে দিচ্ছিস? শামিয়ানার বাতাস যেন হঠাৎ থেমে যায়। কয়েকজন অতিথি চুপচাপ মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। হরিপদ ছুটে এসে 2 হাত জোড় করে, মোড়ল মশাই, ক্ষমা করবেন, আমার সামর্থ্য নেই। আপনার জন্য খাসি কিনে ভোজ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অপমান করার কোনো অভিপ্রায় ছিল না। বিদ্যুতের আলোয় মোড়লের মুখে তাচ্ছিল্যের ছায়া, বাতাসে চাপা গর্জন, দূরে শিয়ালের ডাক। হরিপদর বুকের ভেতর ঠান্ডা শীতল স্রোত নেমে যায়। তুই আমাকে অপমান করেছিস হরিপদ। গ্রামের কারো সাহস হয় না আমাকে ছাড়া উৎসব করার, আর তুই করলি। আজ তোকে শিখিয়ে দেব এই অপমানের দাম কি। মোড়ল হাত তোলে ইশারা করে। তার লোকজন মশাল জ্বালিয়ে কুঁড়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা রাতের আকাশে লেলিহান হয়ে ওঠে। কোণের চিৎকার আর হরিপদর হাহাকার মিলেমিশে ভয়ঙ্কর এক শব্দ তৈরি করে। বিদ্যুতের ঝলকানি, ঝড় বৃষ্টি, মোড়লের মুখে ভয়ের ছাপ।
হরিপদর চোখ আগুনের মতো জ্বলছে। তুই আমার সব শেষ করে দিয়েছিলি সেদিন। আমার মেয়ের নতুন স্বপ্ন, আমার ছোট্ট ঘর, আমাদের জীবন সব তুই পুড়িয়ে দিয়েছিলি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কারোর উপরে এমন জুলুম করবো না। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। আজ তুইও সেই আগুনের স্বাদ পাবে। আজ থেকে 1 বছর আগে এই দিনেই তুই আমাদের শেষ করেছিলি, তাই আজ তোর শেষ নিমন্ত্রণ। কোনো মাপ নেই তোর। তিনজনের মুখ থেকে একসাথে আগুন বের হয়, লাল, কমলা, কালচে শিখা। সেই আগুন ঝড় বৃষ্টির মধ্যেও মোড়লের গায়ে লেগে মুহূর্তেই তাকে ছাই করে ফেলে। দূরে শিয়ালের ডাক মিলিয়ে যায় বৃষ্টির শব্দে। অহংকার ও ক্ষমতার অপব্যবহার যে কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে, এই গল্পই তার প্রমাণ। মানুষের মর্যাদা অর্থে নয়, মানবিকতায়। এ কথা ভুলে গেলে সমাজে শুধু অন্যায় ও প্রতিশোধ জন্ম নেয়। দারিদ্র অপরাধ নয়, কিন্তু দয়া ও সহমর্মিতা হারালে আমরা সবাই অমানুষ হয়ে যাই। অন্যের আনন্দ ধ্বংস করলে একদিন নিজের জীবনও সেই অন্ধকারে গ্রাস হয়।